তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের হয়ে থাকে নার্সিং অ্যাডমিশনে। একটা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে। কি অংশ থেকে? একটা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে, একটা হচ্ছে মুখস্থ অংশ থেকে, আর একটা হচ্ছে সাহিত্য থেকে। সাহিত্য বলতে সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন হয় এবং লেখক জীবনী থেকে প্রশ্ন হয়। সরাসরি এইচএসসি পরীক্ষায় আমরা যে গদ্য পদ্য নাটক উপন্যাস পড়েছি এখান থেকে কোনো ধরনের প্রশ্ন হয় না। তোমরা বিগত সালের প্রশ্ন থেকে এই এক্সপেরিয়েন্সটা আমার মনে হয় গেদার করছো, তাই না? দেখছো তো যে আসলেই কি কোনো গদ্য পদ্য থেকে সরাসরি কোনো প্রশ্ন হয়েছে? হয়নি। লেখক জীবনী থেকে প্রশ্ন হচ্ছে এবং বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, তো যেহেতু আজকে সলভ ক্লাস করবো, সলভ ক্লাসের মধ্যে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, মুখস্থ যে অংশটা রয়েছে যেমন হচ্ছে বাগধারা, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, এই যে টপিকসগুলো রয়েছে এখানে বোঝার কিছুই নেই। বোঝার কিছু আছে? বোঝার কিছুই নেই। ব্যাকরণ অংশগুলা বোঝারই সব। ব্যাকরণ অংশগুলা যদি তুমি না বুঝে পড়ো তাহলে পারে আসলে তুমি ভালো কিছু করতে পারবে না। ওই যেইটা তুমি পড়ছো এক্সাম্পল ওইটা পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবা, বাট এর বাইরে যখন আসবে তখন তুমি আর অ্যান্সার করতে পারবে না। পারবা? যেমন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছে, দেখছো কিনা? বৈষম্য বিরোধী কোন সমাস? দেখছো, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট সি ইউনিট দুইটাতেই এই প্রশ্ন এসেছে এবং রাজশাহী ইউনিভার্সিটিতে বি ইউনিটেও এই প্রশ্ন এসেছে। এখন একটা জিনিস চিন্তা করো, বৈষম্য বিরোধী এই সমস্ত পদের ব্যবহার এই বৈষম্য বিরোধী আন্দোলনের আগে কি ব্যবহার হয়েছে, বা এটা এক্সাম্পল হিসাবে কোনো বইয়ে ইতিপূর্বে ছিল? নাই। এখন যদি তুমি এক্সাম্পল মুখস্থ করে করে পরীক্ষার হলে যাও, যদি এক্সাম্পল এসে যায় তাহলে তো কমন, মাশাল্লাহ। আর যদি না আসে তাহলে কপাল থাপড়ানো ছাড়া কোনো উপায় নেই। আমি তো তোমাদেরকে রুলস নিয়ম করাইছি, আমি সরাসরি এক্সাম্পল মুখস্থ কাউকেই কোনোদিন করাইনি, করাইও না। তোমরা বলো তো বৈষম্য বিরোধী কোন সমাস? তৎপুরুষ। কোন তৎপুরুষ? অবশ্যই পরীক্ষাটাই এসেছে তৎপুরুষ কিনা। ঠিক আছে, তৎপুরুষ, কিন্তু কোন তৎপুরুষ? তৎপুরুষ কয় প্রকার? 9 প্রকার। 9 প্রকারের মধ্যে কোন প্রকারটা এসেছে? বৈষম্য বিরোধী কি উপপদ তৎপুরুষ সমাস হতে পারে? উপপদ তৎপুরুষ সমাস কি? উপপদ তৎপুরুষ সমাস হচ্ছে এক কথায় প্রকাশ, আর হচ্ছে কি বিশেষ্য প্লাস ক্রিয়া, বিশেষ্য প্লাস ক্রিয়া, এবং অবশ্যই সমস্ত পদটি কৃদন্ত পদ হবে, তাই না? আচ্ছা, এখানে কৃদন্ত পদ নেই। বৈষম্য বিরোধী, দেখো তো ষষ্ঠী তৎপুরুষ সমাস আমরা করেছিলাম, ওর গঠনে কি আছে? খাতা আছে এখন কাছে? হ্যাঁ, তাহলে বৈষম্য শব্দটা কি? বৈষম্য শব্দটা কি? বিশেষ্য। বিরোধ শব্দটা? এটাও বিশেষ্য। তাহলে বিশেষ্য প্লাস বিশেষ্য হলে কোন তৎপুরুষ সমাস হচ্ছে? ষষ্ঠী তৎপুরুষ। তাহলে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস, একবারে হয়ে গেল। এটা তুমি যখন নিয়ম জেনে বুঝে পড়বা তখন তোমার কাছে এটা কমন। তাছাড়া যদি তুমি খুঁজে খুঁজে পড়ো তাহলে পারে আনকমন। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে চলে যাই সরাসরি। দেখো যে 23-24 সেশনের যে প্রশ্নটা এসেছে, প্রথম প্রশ্ন থেকে আমি যাই। পায়াভারী বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পায়াভারী, ঠিক আছে, পায়াভারী এটা মুখস্থ অংশ। পায়াভারীটা কোন? পায়াভারী বলতে মানে কোন অর্থ প্রকাশ করতেছে? পায়াভারীটা হচ্ছে কি? অহংকার। নিজের মধ্যে নিজের ব্যক্তিত্ব বজায় রাখে যে ব্যক্তি তাকে পায়াভারী বলে। অর্থাৎ কি, নিজের মধ্যে তোমার নিজের ব্যক্তিত্ব যখন তুমি প্রকাশ করতেছো না, লুকিয়ে রাখতেছো, তাহলে তুমি পায়াভারী, অর্থাৎ এটা অহংকারী। দ্বিতীয়ত প্রশ্নটা হচ্ছে কাজল কালো এর সঠিক ব্যাস বাক্য কোনটি? আচ্ছা, কাজল কালো, একটু খেয়াল করো, এটা একটু বোঝার আছে। কাজল কালো, ঠিক আছে, এটা সমাস। আমি বলেছিলাম শুরুর ক্লাসের দিকেই বলেছিলাম কিছু কিছু টপিক সেখান থেকে চোখ বুঝে প্রশ্ন আসবে, প্রতি বছর আসছে, তোমাদেরও আসবে। তার মধ্যে সমাস একটা টপিক ছিল, তাই না? দেখো, এটা কাজল কালো, এটা একটা সমাস। এটা একটা কি থেকে এসেছে? সমাস টপিক থেকে এসেছে। বলতেছে এটা কি, কোন
কোন ব্যাস বাক্য বা ব্যাস বাক্য কোনটি? ব্যাস বাক্য মানে কি? এটা সমস্ত পদ আছে, এটাকে নির্ণয় করার পরে যেটা আসবে সেটাই হচ্ছে কি ব্যাস বাক্য। স্বাভাবিকভাবে আমরা সমাস করেছি কাজল কালো, এটা দেখে আমি কোন সমাস এটা কি বুঝতে পারতেছি? এটা হচ্ছে কর্মধারয় সমাস। প্রথমত কি কর্মধারয় সমাস? কর্মধারয় সমাসের কাজ কি ছিল? তুলনা করা। একটি পদ আরেকটি পদের সঙ্গে কি করবে? তুলনা করবে। দেখো তো এখানে একটি পদ আরেকটি পদের সঙ্গে তুলনা করতেছে। আচ্ছা, এটাও আমি বাদ দিলাম। সমস্ত পদের দুইটা পদ থাকবে কর্মধারয় সমাসে। দেখো এখানে দুইটা পদ আছে, একটি কাজল আর একটি কালো, তাই না? এখানে একটু খেয়াল করো, কাজল শব্দটা হচ্ছে কি একটা বস্তুর নাম। কাজল শব্দটা কি একটা বস্তুর নাম, তাই না? আমরা কাজল অনেক সময় যে ছোট বাচ্চাদের, এখন বাচ্চাদের না, এখন বয়োজ্যেষ্ঠদেরও চোখে ব্যবহার করা হয়, তাই না? আচ্ছা, তাহলে পরে এটা হচ্ছে কি বিশেষ্য, এটা বিশেষ্য। তারপরে কি কালো, এটা কি বিশেষণ। আচ্ছা, তাহলে পরে আমরা কি পেলাম? বিশেষ্য প্লাস বিশেষণ। কাজল কালো, কাজল তো কালোই হয়, তাহলে তুলনা কি সত্য আছে? ঘটনা সত্য। তাহলে আমি দেখো এর আগে একটা সমাস করিয়েছিলাম, উপমান কর্মধারয় সমাস চেনার উপায়ের মধ্যে সমস্ত পদে দুইটি পদ থাকবে। কয়টি পদ থাকবে? দুইটি পদ থাকবে। দেখো তো এখানে দুইটি পদ আছে। আচ্ছা, দুইটি পদের অবস্থানটি কি বলেছিলাম? বিশেষ্য প্লাস বিশেষণ। দেখো এখানে বিশেষ্য প্লাস বিশেষণ আছে। আচ্ছা, তারপরে বলেছিলাম তুলনা কি হবে? সত্য হবে। দেখো তুলনাটাও সত্য হচ্ছে, তাহলে এটা উপমান কর্মধারয় সমাস হয়, তাই না? উপমান কর্মধারয় সমাস হয়। এই উপমান কর্মধারয় সমাসের ব্যাস বাক্য নির্ণয়ের নিয়মটাও আমি করিয়েছিলাম। প্রথম পদ প্লাস কি ন্যায় অথবা মতো প্লাস দ্বিতীয় পদ। এর ব্যাস বাক্য নির্ণয়ের নিয়মটা কি? প্রথম পদ প্লাস ন্যায় অথবা মতো প্লাস দ্বিতীয় পদ। এখানে দেখো কাজল কালোর মধ্যে প্রথম পদ কোনটা? কাজল। আচ্ছা, তারপরে আমরা অনেক সময় বিভক্তির ব্যবহার করব কেন? বাক্যের শ্রুতি মধুরতা বজায় রাখার জন্য। তাহলে কি দিতে পারি আমরা? কাজলের ন্যায় অথবা মতো, তুমি যে কোনো একটা দাও, যে কোনো একটা দিলেই হবে। ন্যায় কালো। দেখো এটা ব্যাস বাক্য হয়ে গেছে। এখানে ব্যাস বাক্য যেটা সেটাই উত্তর। কাজলের ন্যায় কালো। ক্লিয়ার? বুঝি না। চন্দ্রমুখ। আচ্ছা আচ্ছা, আচ্ছা একটু খেয়াল করো, চন্দ্রমুখ সমস্ত পদে কয়টি পদ আছে? দুইটা পদ আছে, একটা চন্দ্র আর একটা মুখ। চন্দ্রটা কি বিশেষ্য, তাই না? মুখটা কি বিশেষ্য। তাহলে দেখো বিশেষ্য প্লাস বিশেষ্য হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বরে যেটা বলতেছি সেটা হচ্ছে তুলনা সত্য মিথ্যা। দেখো চন্দ্রমুখ, তুলনাটা কি সত্য হয়? কখনো মুখের সঙ্গে চন্দ্রের তুলনা হতে পারে? হ্যাঁ, একটা মানুষের চেহারা সুন্দর, আমরা চন্দ্রের সঙ্গে তুলনা করতেছি, ঠিক আছে? বা হচ্ছে যার চেহারাটা খুবই সুন্দর, মানে চেহারাটা কি আছে, মানে একটা আলাদা মায়া আছে, আলাদা মানে একটা, মানে কি বলবো, ভালো বলতে পারতেছি না, মানে